আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে ঈদের ছুটির পর আবার ক্লাস। হ্যাঁ, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। আজকে হচ্ছে আমাদের পারপেচুয়াল সিস্টেমের পারপেচুয়াল সিস্টেমের 4 নম্বর ক্লাস। দেখো তো সবকিছু ক্লিয়ার আছে কিনা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে পারপেচুয়াল সিস্টেমের নতুন কিছু অঙ্ক এবং তোমাদের কিছু কিছু জায়গায় আছে প্রবলেম হয়, সেই জায়গাগুলো আমরা সলভ করে দিব। আচ্ছা, এখন তোমরা কথা হচ্ছে তোমরা যারা লাইভে জয়েন করে ফেলেছো অন্যদের একটু মেনশন করে দাও প্লিজ। অন্যদেরকে একটু মেনশন করে দিও, ঠিক আছে? এবং তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা, তাসলিম, তোহা, হিমা ওয়ালাইকুম আসসালাম, নিপা আক্তার ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে কি কোনো খেলা আছে নাকি বাংলাদেশে? ক্রিকেট খেলা আছে নাকি কোনো আজকে? ওকে, তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা এই পারপেচুয়াল সিস্টেমের জার্নালটা কিন্তু মোটামুটি ভাবে একটু কঠিন জার্নালি, এটা সবাই কিন্তু সহজে বুঝতে পারে না। কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ বেসিক থেকে করানোর চেষ্টা করেছি, সম্পূর্ণ বেসিক থেকে করিয়েছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যতটুকু পর্যন্ত বুঝাইছি, মানে যতটুকু পর্যন্ত বেসিক তোমাদেরকে বুঝালাম বা যে টাইপের অঙ্কগুলো করছি ওই টাইপের অঙ্কগুলো কি তোমরা পারো নাকি কোনো সমস্যা আছে? যারা পারো সবাই একটু আলহামদুলিল্লাহ ক্লিয়ার লিখে দাও, আর যাদের সমস্যা আছে একটু বলো কত পার্সেন্ট সমস্যা আছে। হ্যাঁ, আর অবশ্যই তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের অবশ্যই একটু মেনশন করে দাও। আমরা যেহেতু আজকে অনেকদিন পরে ক্লাস, আমরা 5 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ ক্লাসে চলে যাব। এর মধ্যে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। কাসিফা আসছো, নিপা আসছো, জানাতুল নাইমা, দিলওয়ার ওয়ালাইকুম আসসালাম, মাহমুদা ওয়ালাইকুম আসসালাম, তানবিরা আসছো। আচ্ছা, আজকে আবার খেলা আছে, এটা খেলা থাকলে স্টুডেন্টরা আবার খেলা দেখে। আসলে খেলাটা আমি ক্রিকেট খেলাটা আমি এত একটা পছন্দ করি না। তো এমনও হয় যে আইপিএল চলে গেছে আমি জানি না, তারপর হচ্ছে তোমার টি-20 যে কার কার খেলা আমি এটাও জানি না কোন সময় শুরু হয়েছে। তো এটা আবার একটু দেখি আর কি, যে ফেসবুকে অনেকেই পোস্ট করে, সেই ক্ষেত্রে আর কি। কাউসার ওয়ালাইকুম আসসালাম, লিজা হক ক্লিয়ার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে একটু বলছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই তাহলে পারতেছো। প্রমা চৌধুরী, আচ্ছা প্রমা মনে হয় নতুন আমার মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ তোমাদের ফ্রেন্ডস একটু মেনশন করে দাও। আর এই যে সবাই তো তাহলে বুঝছো না? সাউন্ড আসতেছে, সাউন্ডের সমস্যা হচ্ছে? না না, ক্লিয়ারই তো, সমস্যা নাই। ওকে, আচ্ছা। আর যারা ওকে, যারা আচ্ছা, তাহলে বরং আমরা ক্লাসটা শুরুই করে দিই। আর তোমরা কিন্তু ক্লাস একবার শেয়ার করো না, এই যে দেখো এখনো কেউ শেয়ার করো না, আমি কিন্তু শেয়ার করছি, তোমরা কিন্তু শেয়ার করো না। ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার করে দিও। ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, তাহলে সমস্যা নাই। আমি বলি তোমাদের আমাদের এই চ্যাপ্টারে বিশেষ করে পারপেচুয়াল সিস্টেমে যতগুলা জার্নাল আছে সবগুলা জার্নাল কিন্তু যত নিয়মের আছে আমরা সব জার্নাল করে ফেলবো। আর তোমাদের একটা কথা বলে দেই, তোমরা হয়তো বা গ্রস পারচেজ মেথড, নিট পারচেজ মেথড, গ্রস মেথড, নিট মেথড, ওই মেথডগুলো নিয়ে হয়তো বা একটু চিন্তিত আছে যে এগুলো কিভাবে করে। তো আমি বলে দিচ্ছি এই ক্লাসটা আমরা আগামীকালে নিয়ে নিব ইনশাল্লাহ। তো আজকে আমরা একটু ভিন্ন রকম অঙ্ক নিয়ে আসছি। প্লাস হচ্ছে আজকে আমরা এই যে ফেরত, যে ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত, এটা বোঝার জন্য আমরা একটু ক্লো বা একটু সিস্টেম তোমাদেরকে একটু শিখিয়ে দিব, যে কিভাবে তুমি ধরতে পারো যে এটা ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত এটা। আর এখানে যে অঙ্কটা আমরা করবো সেটা একটু
একই রকম অঙ্ক, তবে এটার মধ্যে একটু ব্যতিক্রম আছে, এটা একটু শিখিয়ে দিব। আর নেক্সট ক্লাসে আমরা গ্রস বেসিস এবং নিট বেসিস অঙ্কটা করে ফেলবো ইনশাল্লাহ, যেটা তোমাদের সব থেকে বেশি সমস্যা। এরপরে আমরা আরো একাধিকভাবে আরো 2-3টা ক্লাস নিব, মানে এই চ্যাপ্টারে টোটাল আমরা 6টা ক্লাস নিব ম্যাক্সিমাম। আমরা মানে মিনিমাম যদি প্রয়োজনে আরো 2টা বিষয় নিতে হয় তাহলে 2টা বিষয় নিব। তাহলে বইয়ের কিছু নাই, চ্যাপ্টার সম্পূর্ণ শেষ হওয়ার পর্যন্ত তোমাদের সাথে আছে ইনশাল্লাহ। কারণ আমরা একটা চ্যাপ্টার সম্পূর্ণ শেষ করে আমরা আবার এই চ্যাপ্টারের উপর কিন্তু একটা পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে আমরা আবার নতুন চ্যাপ্টার ধরবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা এখন শুরু করে দিচ্ছি। তোমরা কিন্তু ক্লাসটা একটু শেয়ার করে দিও, হ্যাঁ? দেখো না তোমাদের জন্য কি কম কষ্ট করি, তোমরা তো নিজের চোখে দেখো, তা শেয়ার করতে কষ্ট কেন পাইবা, শেয়ার করে দিবা। আচ্ছা চলো, তাহলে আমাদের আর কথা বলে লাভ নেই। ওকে, তো আজকে আমরা এই অঙ্কটা করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শীটের C10 নম্বর অঙ্ক, এবং এই অঙ্কের মধ্যে দেখো লেখা আছে এই যে তোমাদের গ্রান্টেড ক্রেডিট, তারপর হচ্ছে তোমার এই যে রিসিভ ক্রেডিট, এই যে বিষয়গুলা, এই যে এটা কি বাকিতে বিক্রয়, বিক্রয় ফেরত নাকি ক্রয় ফেরত, সেটা তোমরা জানো না বা তোমাদের প্রবলেম হয়। এগুলো আমি একটু গ্রান্টেড অ্যালাউন্স, এগুলো আমি আজকে একটু ক্লিয়ার করে দিব, প্লাস হচ্ছে আজকের এই অঙ্কটা আমরা সমাধান করবো। সবাই একটু রেডি লিখে দাও, অঙ্কটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে আমার মেয়ে, ইনশাল্লাহ বেবিটা একটু ভালো আছে। চলো আমরা তাহলে আমাদের 10 নম্বর অঙ্কটা একটু সলভ করে দেখো কি লেখা আছে। রায়ান এন্টারপ্রাইজ আর a merchandise organization. Its credit terms 3/12 and 30 for all credit sales. এখানে তারা বলে দিচ্ছে যে যত ধরনের আমাদের ক্রেডিট সেলস হবে, মানে বাকিতে বিক্রি হবে, প্রত্যেকটা বাকিতে বিক্রির শর্ত হচ্ছে এটা যে 12 দিনের মধ্যে দিতে পারলে 3% ছাড় পাবে এবং 30 দিনের মধ্যে আমাদের টাকাটা দিতে হবে। দ্য ফলোইং, নিচে ট্রানজাকশন অফার ঘটেছে দ্য মান্থ অফ মার্চ 2018। নিচে যে লেনদেনগুলো ঘটেছে সেই লেনদেনগুলো হচ্ছে কি 2018 সালের মার্চ মাসের। আচ্ছা, তো এখানে অনেকগুলো অঙ্ক আছে এবং এটা তুমি দেখো যে 2000 এই দেখো এটা হচ্ছে 7 কলেজে 19 সালে ফিনান্স ডিপার্টমেন্টে আসছে, আরেকটা ডিপার্টমেন্টও এটা আসছে, তোমরা বই দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, তো আমরা আমাদের অঙ্কটা শুরু করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? প্রথমে আমরা পড়ে আসছি যে এখানে যে কোনো বাকিতে বিক্রয়ের জন্য একটা শর্ত আছে, সেই শর্তটা আমরা এখানে উপরে একটা লিখে দিছে তারা, ঠিক আছে? যে বাকিতে বিক্রয়ের শর্ত হচ্ছে কত, 3/12 and 30। ওকে, এখন আমরা যদি অঙ্কটা 1 নম্বর করে দেখো, এখানে ডিফারেন্সটা কি একটু খেয়াল করে দেখো। মার্চ 1 মার্চ পারচেজ 2 কাইন্ড অফ গুডস, এখানে 2 ধরনের পণ্য পারচেজ করা হচ্ছে, একটা হচ্ছে এক্স এন্ড ওয়াই অফ ইউনিট, মানে 100টা পণ্য। আমরা এক্স এর 100টা পণ্য এবং ওয়াই এর 100টা পণ্য পারচেজ করেছি। ইউনিট কস্টিং 12 এন্ড কি 20 ইচ রেসপেক্টিভলি ফ্রম এক্সিন কোম্পানি, ট্রাম 2/10 and 30 FOB ডেস্টিনেশন। এখানে বলা হয়েছে যে আমরা কাইন্ড অফ টু প্রোডাক্টস, আমরা 2 ধরনের পণ্য ক্রয় করেছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, অফ 100 ইউনিটস, মানে এক্স পণ্য আমরা 100 ইউনিট কিনছি, ওয়াই পণ্য 100 ইউনিট কিনছি। এখন কত হচ্ছে 12 টাকা এন্ড 20 টাকা ইচ, মানে প্রতিটা 12 টাকা এবং 20 টাকা। তাহলে যেহেতু এক্সটা আগে, তাহলে এক্স এর হচ্ছে এটা এবং ওয়াই এর হচ্ছে এটা। তার মানে আমরা এক্স এর 100 পণ্য কিনছি প্রতিটা 12 টাকা করে, ওয়াই এর 100 পণ্য কিনছি প্রতিটা 20 টাকা করে। এই জন্য আমাদের কার কাছ থেকে কিনছি আমরা, ফ্রম এক্সিম কোম্পানি, ট্রামস এত, এফবিও ডেস্টিনেশন। সবাই একটু 1 নম্বর লেনদেনটা আশা করি বুঝতে পেরেছো। এখন জাস্ট তুমি কি করবা, একটা জার্নাল দিবা। তো যেহেতু আমরা একটা পণ্য কিনেছি, আমরা জানি পারচেজ সিস্টেমে পণ্য কিনাকে সম্পত্তি ক্রয় করা মনে হয়, তাহলে পণ্য যদি আমরা সম্পত্তি ক্রয় করি সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই সম্পত্তি কিনা মার্চেন্ডাইজ, যে আমাদের সম্পদ বাড়ছে, সেই জন্য আমাদের সম্পদ একটা জার্নাল দিব। তো জার্নালটা আমি একটু দিচ্ছি, দেখো একটু খেয়াল করে। তাহলে মার্চ 1, তাহলে হচ্ছে তোমার মার্চ 1, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে মার্চ 1 এর আমাদের যে জার্নালটা দিবে, আমরা কিন্তু সম্পদ ক্রয় করেছি। সম্পদ হচ্ছে পণ্য কিনছি, পণ্য কিনলে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর আমরা কিন্তু বাকিতে কিনছি অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট, ঠিক আছে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। এখন আমাদের কত টাকা হবে আমরা একটু খেয়াল করে দেখো।
আমরা এক্স পণ্য কিনেছি হচ্ছে কত 100 ইন্টু এটা প্রাইস হচ্ছে ইচ 12 টাকা 12, ঠিক আছে, প্লাস আমরা আরেকটা পণ্য কিনছি সেটা হচ্ছে ওয়াই, কত 100 কত করে 20 টাকা, তাহলে 100 ইন্টু হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে তোমাদের এক্স পণ্য, এটা হচ্ছে কি ওয়াই পণ্য, ঠিক আছে। ওকে, এখন দুইটা পণ্য আমরা ক্রয় করেছি, এখন দেখি কত টাকা আসে। 100 গুণ 12 প্লাস 100 গুণ 20, তাহলে কত টাকা রইল 1200 হচ্ছে কি মান 2000 কি, তাহলে আমরা 3200 টাকার পণ্য ক্রয় করছি নাকি। আচ্ছা, তাহলে 3200 টাকা আমরা যদি পণ্য ক্রয় করি তাহলে মার্চেন্ডেজ ইনভেন্টরি টেবিল হচ্ছে 3200 টাকা, এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হচ্ছে কত 3200 টাকা। সবাই একটু 1 ক্লিয়ার লিখে দাও, সবাই একটু 1 ক্লিয়ার লিখে দাও। ওকে, এরপর দেখো এটা শেষ। আচ্ছা, এখানে লেখা কি ছিল এফ ও বি ডেস্টিনেশন। এফ ও বি ডেস্টিনেশন মানে কি, এই যে 1 তারিখে যে লেনদেন সংগঠিত হয়েছে সেটার পরিবহন কে দিব, বিক্রেতা দিবে, ঠিক আছে, কে দিবে বিক্রেতা, বুঝতে পেরেছো, সরি এটা বিক্রেতা না, ক্রেতা দিবে, ও হ্যাঁ ডেস্টিনেশন থেকে বিক্রেতা দিবে, ওকে, কে দিবে বিক্রেতা। আচ্ছা, তাহলে এফবিও ডেস্টিনেশন লেখা থাকলে কে দিবে বিক্রেতা দিবে, তার মানে এখন খেয়াল 2 মার্চ টু মার্চ পেড 200 টাকা অন পারচেজ অন মার্চ 1। এখানে মার্চ মাসে 1 তারিখে যে পারচেজ করা হয়েছে এর জন্য যে পরিবহন ব্যয়টা হয়েছে সেই পরিবহন ব্যয়টা কি করেছে পেড করা হয়েছে কত টাকা 200 টাকা। এখন খেয়াল করো, আমরা জানি যে এফবিও ডেস্টিনেশন লেখা থাকলে এটার জন্য কি পরিবহন ব্যয় কে দিবে বিক্রেতা দিবে, ঠিক আছে, বিক্রেতা দিবে। এখন এই 1 তারিখে কিন্তু আমরা ক্রেতা ছিলাম নাকি বিক্রেতা ছিলাম, অবশ্যই 1 তারিখে আমরা ক্রেতা ছিলাম, তাহলে এই পরিবহন ব্যয় আমাদের দেওয়ার কথা না, এই পরিবহন ব্যয় কে দেবে বিক্রেতা দেবে, সেজন্য এটা আমাদের জন্য লেনদেন না। তো 2 নম্বরটা হচ্ছে কি নো ট্রানজেকশন, ঠিক আছে, মার্চ টু কি নো ট্রানজেকশন, ঠিক আছে। আচ্ছা, মার্চ টু বুঝলে একটু ক্লিয়ার লিখে দাও, মার্চ টু নো ট্রানজেকশন, কেন, কারণ শর্ত অনুযায়ী এই পরিবহন ব্যয়টা বিক্রেতা দিবে, তো আমরা তো ওই দিন ক্রেতা ছিলাম, তাহলে আমরা কেন দিব, বুঝতে পেরেছ। মার্চ সোল্ড প্রোডাক্ট ওয়াই 50 ইউনিট, cost plus 20% of profit on cost to লিবিয়া কর্পোরেশন বা লিবিয়া কোম্পানি। আমরা সোল্ড করেছি ওয়াই প্রোডাক্ট কতটা 50টা, কস্ট প্লাস 20% প্রফিট, মানে আমাদের যে কস্ট বেড়ে ছিল তার উপর আমরা 20% লাভ করে আমরা বিক্রি করেছি, ঠিক আছে। তা খেয়াল করো, আগে হচ্ছে আমাদের আচ্ছা 5 নাম্বারটা একটু বুঝাইলে তারপর আবার 2 নাম্বার বুঝাম, বুঝছি তোমাদের 2 নাম্বারটা আবার একটু বলতে হবে, 5 নাম্বার একটু বুঝাইলে, এখন 5 নাম্বার একটু মনোযোগ দাও, ঠিক আছে। আচ্ছা 5 নাম্বার মার্চের 5। আচ্ছা, আমরা ওয়াই প্রোডাক্ট বিক্রি করছি, ওয়াই প্রোডাক্ট বিক্রি করছি কটা 50টা। আচ্ছা, ওয়াই প্রোডাক্ট যদি আমরা 50টা বিক্রি করি, আমাদের ওয়াই প্রোডাক্টের কত করে কিনছিলাম আমরা কিন্তু ওয়াই প্রোডাক্ট একটা 20 টাকা করে কিনছিলাম, কত দেখো ওই যে ওয়াই প্রোডাক্ট কত করে কিনছিলাম 20 টাকা, তাহলে 50টা ওয়াই প্রোডাক্টের দাম কত, 50টা ওয়াই প্রোডাক্ট দাম 5 দুগুণে 10 2টা শূন্য, তাহলে 50টা ওয়াই প্রোডাক্টের দাম হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। এখন এটার সাথে আমরা
20% প্রফিট যোগ করে বিক্রি করছে, 20% কি প্রফিট, ঠিক আছে। তো এটার সাথে 1000-এর সাথে যখন আমরা 20% প্রফিট করব তাহলে কত আসে? 1000 ইন্টু 20%, 1000 ইন্টু 20%, $200। তাহলে আমরা 200 টাকা লাভ করে বিক্রি করছি, তাহলে আমাদের কত বিক্রি করলাম? 1200 টাকা। তাহলে আমাদের সেলস ভ্যালু কত? 1200 টাকা। সেলস ভ্যালু কত? 1200 টাকা। তার মানে আমরা যখন পণ্যটা বিক্রি করছি সেটার সেলস হচ্ছে কত? 1200 টাকা আমরা সেলস করছি, যেটার দাম ছিল কত? 1000 টাকা। ওকে, তাহলে আমরা সেলস করেছি কি নগদে না বাকিতে? দেখো আমরা লেখা আছে নগদে, টু লিভিয়া কোম্পানি। আচ্ছা, বাকিতে বিক্রি করছি আমরা। ওকে, তাহলে বাকিতে বিক্রি করি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ঠিক আছে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কত বিক্রি করছি আমরা? 1200 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হচ্ছে 1200 টাকা, সেলস ক্রেডিট কত? 1200 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানি এটা হচ্ছে মার্চেন্ডাইজ বা পারপিচুয়াল সিস্টেমের জার্নাল। পারপিচুয়াল সিস্টেমের জার্নালে আমাদের সেলসের জন্য 2টা জার্নাল দিতে হয়। আমি তোমাদের একটু বলে রাখি আবারও, সেলসের জন্য আমরা সবসময় 2টা জার্নাল দিব। তবে একটা সিস্টেম আছে, অনেক সময় দেখবা যে সেলসের কস্ট বের করা পসিবল হয় না। যদি সেলসের কস্ট বের করা পসিবল না হয় সেক্ষেত্রে জাবেদা না দিলেও চলে। তবে কিছু কিছু বইয়ে দেখবা যে সেলসের 75% ধরে তারা কস্ট দিয়ে তারা অঙ্কটা করে ফেলে। 75% দিয়ে কস্ট দিয়ে অঙ্কটা করতে পারবা, দুইটাই আমি সহমত। তুমি 75% কস্ট দিয়েও করতে পারবা, তুমি জাবেদা না দিলেও হবে, কোনো সমস্যা নেই, কোনোভাবেই তোমার টিচারের নাম্বার কাটবে না, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি কস্ট থাকে অথবা কোনোভাবে বের করা যায় তাহলে কিন্তু 100% তোমাকে জার্নাল দিতেই হবে, ঠিক আছে। এখন দেখো এইটার মধ্যে কিন্তু আমাদের কস্ট আমরা কিন্তু বের করে ফেলছি বা দেওয়া ছিল, সেটা আমাদের জাবেদাটা কি হবে? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট কত টাকা? 1200 টাকা, ঠিক আছে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হচ্ছে, সরি, কস্ট 1000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হচ্ছে 1000। ওকে, তো সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও, তারপর আমি 2 নাম্বারটা আবার একটু বুঝাচ্ছি। সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। আয়েশা আলম কি বলছে? সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট এত টাকা এভরি ডেস্টিনেশন, হ্যাঁ জানাল দিতে হবে। এবং এটা জানাল হবে আয়েশা আলম, এটা জানাল হবে কি জানোনি? যে ফ্রেট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট তোমারটা, হ্যাঁ। ওকে, 5 ক্লিয়ার। এখন আমি 2 নাম্বারে যাচ্ছি, আর একটু 2 নাম্বারটা আমি তোমাদের একটু বুঝাচ্ছি, দেখো একটু খেয়াল করে দেখো, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আমার শিটে কিন্তু এটা দেওয়া আছে, শিটটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এবং যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে এখন অ্যাড হয় নাই, আমরা কিন্তু সম্পূর্ণ যত ধরনের প্রবলেম আছে সব প্রবলেম কিন্তু আমরা মেসেঞ্জার গ্রুপে আমরা সলভ করে দিই। আমাদের মেসেঞ্জার গ্রুপে অবশ্যই অ্যাড হয়ে থাকবা। আমরা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হলে কিন্তু অনেক সুবিধা আছে। প্লাস হচ্ছে আমাদের ফিন্যান্স অ্যাকাউন্টিংটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, সাথে তোমরা ফিনান্সটা এবং ইকোনমিক্সটা চাইলে আমাদের এখানে কোর্স করতে পারো। অলরেডি অনেকেই কিন্তু কোর্সে ভর্তি হয়ে গেছে, তাদের কাছ থেকে রিভিউ নিবা যে আমাদের পড়ার কোয়ালিটি কেমন, ঠিক আছে। ওকে, তো এখান থেকে মার্চ 2 কি লিখছে? বলছে মার্চ 2 পেড 200 টাকা অন পারচেস মে 1, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখো, মে 1-এ যখন পারচেস হয়েছিল, সংগঠিত হয়েছিল, ওইখানে লেখা ছিল যে কি FOB ডেস্টিনেশন। এটার মিনিং কিন্তু এই লেনদেনের জন্য যদি কোনো পরিবহন ব্যয় হয় সেটা বিক্রেতা দেবে। কে দেবে? বিক্রেতা। এখন তোমাকে আগে সিলেক্ট করতে হবে তুমি মার্চ 1-এ তুমি কি ক্রেতা ছিলা নাকি বিক্রেতা ছিলা, বলো তো ভালো করে। তোমরা একটু কমেন্ট করতে দেখো, মার্চ 1-এ কি আমরা ক্রেতা ছিলাম নাকি বিক্রেতা ছিলাম? যদি আমরা ক্রেতা হই তাহলে অবশ্যই কি আমরা এটার পরিবহন ব্যয় দিব না, কারণ এখানে কিন্তু বলা আছে যে FBO ডেস্টিনেশন। যদি বিক্রেতা হয় তাহলে, বিক্রেতা যদি হতাম তাহলে আমরা এটা পরিবহন ব্যয় দিতাম। যেহেতু আমরা ওই দিনের বিক্রেতা না, সেই জন্য আমরা পরিবহন ব্যয় দিব না, বুঝতে পেরেছো? তাহলে যেহেতু ক্রেতা, সেক্ষেত্রে আমি এটা পরিবহন ব্যয় দিব না, কারণ এখানে লেখা আছে FOB ডেস্টিনেশন। এটার মিনিং হচ্ছে ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন। এটার বিক্রেতা এটা পরিবহন ব্যয় দিবে। এটা আমি আরো আগের ইয়ারে একদম বেসিক্যালি বুঝাইছিলাম যে এটা কেন হয়েছে। এটা বুঝাইলে আসলে 5-7 মিনিট লাগবে, তবে আমি
একটা একটা ক্লাসে যদি সময় বেঁচে যায় আমি একটু বুঝিয়ে দিব, ঠিক আছে? তো বিক্রেতা যেহেতু দিবে, আমি তো ওই দিন বিক্রেতা ছিলাম না, তাহলে আমি কেন এটা দিব? তো যেহেতু আমি এটার পেমেন্ট দিব না, এই পেমেন্টটা আমি দিব না, তো এটা আমার জন্য লেনদেন না, সেটা এটা কি নো ট্রানজেকশন। ঠিক আছে, এখন সবাই 2 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। তো তুমি মনে রাখবা এই শর্তের মধ্যে তোমাকে আগে চিন্তা করতে হবে তুমি কি ক্রেতা নাকি বিক্রেতা। যদি তুমি ক্রেতা হও তাহলে তোমার শিপিং পয়েন্ট থাকলে তুমি দিবা, যদি বিক্রেতা হও এফবিও ডেস্টিনেশন লেখা থাকলে তুমি দিবা। ঠিক আছে, তো তোমার এটাকে দেখতে হবে যে তুমি ক্রেতা না বিক্রেতা। যদি ক্রেতা বা বিক্রেতা হও তাহলে সেই অনুপাতে তুমি ক্যালকুলেশন করে দেখো তোমাকে কি দিতে হবে নাকি দিতে হবে না। আচ্ছা, এর পরবর্তী ট্রানজেকশনটা দেখো 7 নম্বর। মার্চ রিসিভ ক্রেডিট ফ্রম এক্সিম কোম্পানি 100 টাকা রিফান্ড গোডস। এখন এই যে দেখো রিসিভ ক্রেডিট অথবা টু ক্রেডিট এগুলো লেখা থাকার পরে তোমরা কনফিউজড হয়ে যাও, এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত। বুঝছো? তো তোমাকে আমি বুঝিয়ে দিই। তুমি প্রথমে দেখবা যে এই ফেরতের সাথে এই যে ফেরত হয়েছে, এই যে রিটার্নটা লেখা আছে গোডস, এটার সাথে তুমি দেখবা যে কোম্পানির নাম অথবা ডেট দেওয়া আছে কিনা। কি কোম্পানির নাম অথবা ডেট দেওয়া আছে কিনা। ঠিক আছে, যদি কোম্পানির নাম অথবা ডেট দেওয়া থাকে তুমি দেখো লেখা আছে কোম্পানি, এটা কোন কোম্পানি? এক্সিম কোম্পানি। এখন খেয়াল করো এক্সিম কোম্পানির কাছে কি আমরা বিক্রি করেছিলাম নাকি ক্রয় করেছিলাম? দেখো লেখা আছে এক্সিম কোম্পানি থেকে আমরা ক্রয় করেছিলাম। এটা হলো একটা টার্মস যে তুমি কিভাবে ধরবা যেটা ক্রয় ফেরত নাকি বিক্রি ফেরত। ভালো করে খেয়াল করো। প্রথমে দেখবো যে কোনো কোম্পানি অথবা কোনো তারিখের রেফারেন্স দেওয়া আছে কিনা। যদি তারিখ বা রেফারেন্স কোম্পানির রেফারেন্স দেওয়া থাকে তুমি বুঝতে পারবে যে ওই কোম্পানি থেকে তুমি কিনছো নাকি বিক্রি করছো। তুমি যদি কিনো তাহলে ফেরত হলে ক্রয় ফেরত, যদি বিক্রি করো তাহলে হচ্ছে বিক্রি ফেরত। ঠিক আছে, একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে তোমার এখানে এই তোমার আরেকটা বিষয় হচ্ছে তোমার দেখবা যে ক্রয় ফেরতের সময় কস্ট দেওয়া থাকবে না। ক্রয় ফেরতের সময় কি দেওয়া থাকবে না? কস্ট দেওয়া থাকবে না। বিক্রয় ফেরতের সময় একটা কস্ট দেওয়া থাকবে। ঠিক আছে, ক্রয় ফেরতের সময় কস্ট দেওয়া থাকবে না, বিক্রয় ফেরতের সময় কস্ট দেওয়া থাকবে। এভাবে কিন্তু তুমি সিলেক্ট করতে পারো যেটা কোন ধরনের ফেরত। বুঝতে পারছো? এখন মনে করো তুমি এই 4টা কন্ডিশনে সবকিছুতে দেখলা যে কোনোভাবে এটা নাই। ধরো এখানে কষ্ট দেওয়া নাই, কোন এই কোম্পানির নামও দেওয়া নাই এবং ডেটও দেওয়া নাই, শুধু জাস্ট লেখা আছে গ্রান্টেড অথবা লেখা আছে গ্রান্টেড অ্যালাউন্স অথবা রিটার্ন লেখা আছে। সেক্ষেত্রে তুমি কিভাবে বুঝবা যে এটা ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? বুঝতে পারছো? বুঝছো? তো ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত তুমি কিভাবে বুঝবে? এখন এই অঙ্কটা কিন্তু আমরা দেখে বুঝতে পারছি এটা কি ক্রয় ফেরত। তো এটা বোঝার জন্য আমি তোমাদের একটু যদি মুখস্থ লিখে দিতে পারি যাতে সুবিধা হয়, তবে এটা কাজে লাগে না, এমনিতে বোঝা যায় যে ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি তোমাদের একটু বুঝাই দেই, একটু নোট লিখে দেই যেন সুবিধা হয়। একটু নোট লিখে দেই, ঠিক আছে? রিসিভ, REC, 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 আচ্ছা রিসিভ ক্রেডিট, রিসিভড ক্রেডিট। ঠিক আছে, রিসিভ ক্রেডিট। আর হচ্ছে টু ডেবিট। ঠিক আছে, ধরো টু ডেবিট কোন কোম্পানির কাছে, এই দুইটা লেখা থাকলে নোট করে নিও। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্রয় ফেরত। ঠিক আছে, এটা হচ্ছে ক্রয় ফেরত, রিসিভ ক্রেডিট এবং কি টু ডেবিট। ধরো কারো কাছে তুমি ধরো টু ডেবিট, যেমন আমি বুঝাই যে ডেবিট টু ধরো একটা এক্স কোম্পানি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি ক্রয় ফেরত। ঠিক আছে, তো যদি কোন তোমার ডেবিট টু অথবা টু ডেবিট লেখা থাকে আর রিসিভ থেকে ক্রেডিট লেখা থাকে এটা ক্রয় ফেরত। আর বিক্রয় ফেরত কি দেখো উল্টানো হবে, রিসিভ ডেবিট, রিসিভ ডেবিট। ঠিক আছে, আর
ক্রেডিট টু এক্স কোম্পানি ওয়াই কোম্পানি যেটা লেখা থাকে এবার লেখা থাকে এটা হচ্ছে বিক্রয় ফেরত। কি ফেরত? বিক্রয় ফেরত। ঠিক আছে, এটা তুমি নোট করে নিতে পারো যে রিসিভ ক্রেডিট অথবা ডেবিট টু কোনো একটা কোম্পানি। আচ্ছা আমি একটু আরেকটু সহজ করে দিচ্ছি এটা। আচ্ছা, ডেবিট টু কোনো একটা কোম্পানি এক্স কোম্পানি অথবা যে কোনো একটা কোম্পানি। ঠিক আছে, এটা থাকলে ক্রয় ফেরত, এটা থাকলে বিক্রি ফেরত। এখানে গ্র্যান্টেড অ্যালাউন্স থাকতে পারে অথবা গ্র্যান্টেড লেখা থাকতে পারে। ধরো গ্র্যান্টেড রিসিভ ক্রেডিট অথবা গ্র্যান্টেড ক্রেডিট অথবা গ্র্যান্টেড ডেবিট টু, মানে যাই হোক অ্যালাউন্স বা যাই থাকুক, এই কন্ডিশনে থাকলে ক্রয় ফেরত, এই কন্ডিশনে বিক্রি ফেরত। আসলে এটা তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে লাগে না, কারণ এই অঙ্কের ক্ষেত্রে একটা তারিখ অথবা কোনো একটা কোম্পানি উল্লেখ দেওয়া থাকে। সবাই একটু অলটা লিখে দাও যেন তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, সবাই একটু অলটা লিখে দাও যেন তোমাদের সুবিধা হয়। আচ্ছা, সবাই একটু অলকে লিখে দাও। এটা তোমরা একটু জাস্ট লিখে রাখবা, যেহেতু তোমাদের প্রবলেম হয়। আমি কিন্তু এটা বিগত আর 2টা বেস তোমাদের আগে পড়াইছি, 2টা না 3টা বেস পড়াইছি, ওদের কিন্তু এটা লিখে দেয়নি। ঠিক আছে, এটা লিখে দিছে। এখন আবার এটা আমি দেখতেছি যে পরবর্তী বেচের ক্ষেত্রে এটা আমি শীটের নিচে লিখে দিব যেন আরেকটু সুবিধা হয়, যেন বুঝতে পারো ওরা। বুঝছো, শীটের নিচে লিখে দিব। ওকে, তো যাই হোক, আচ্ছা আয়েশা আলম, তোমাকে কিন্তু আমি আনসার দিয়েছি। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী জানালে যাব। এখন এটা দেখো একটু, 7 নাম্বার, মার্চ রিসিভ ক্রেডিট ফ্রম এক্সিম কোম্পানি। দেখুন এখানে রেফারেন্স দেওয়া আছে। তো এক্সিম কোম্পানি থেকে আমি কি করছি? ক্রয় করছি। তার মানে কি? ক্রয় ফেরত। কি ফেরত? ক্রয় ফেরত। তো 7 তারিখে যদি আমি ক্রয় ফেরতে জানাল দিই, মার্চের 7 তারিখে, ঠিক আছে, আমি মার্চের 7 তারিখে জানাল দেব ক্রয় ফেরত। ক্রয় ফেরত জানাল কি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি ক্রেডিট। কত টাকা? এই দেখো 100 টাকা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে মার্চের 7 আমাদের ক্লিয়ার। সবাই মার্চের 7টা একটু ক্লিয়ার লিখে দাও। মার্চের 7টা একটু ক্লিয়ার লিখে দাও। মার্চের 7টা একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, 7 ক্লিয়ার, আমি বুঝছি। এরপর হচ্ছে 8 তারিখ, মার্চ 8 মার্চ সোল্ড এক্স প্রোডাক্ট অফ 300 ইউনিট ফর ক্যাশ কত? 600। আমরা 600 টাকা বিক্রি করছি। দেখো এখানে কিভাবে তোমাকে বুঝতে হবে। তাহলে মার্চের 8 তুমি দাও, মার্চের 8, মার্চের 8 এখানে আমরা সোল্ড করেছি ক্যাশ। তাহলে হচ্ছে ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট কত টাকা সোল্ড করেছি? 600 টাকা। তাহলে সেলস ক্রেডিট 600, সেলস ক্রেডিট কত? 600। দেখো আমরা লেখা আছে যে 600 টাকা আমরা বিক্রি করছি ক্যাশ। ঠিক আছে, তাহলে এটা কি কস্ট বের করা সম্ভব নাকি সম্ভব না? অবশ্যই কিন্তু কস্ট বের করা সম্ভব, কারণ আমরা এক্স এর প্রতিটা পণ্যের দাম আমরা জানি, সেজন্য আমাদের বের করা সম্ভব। সেজন্য আমরা কি করবো? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ, আমি একটু সংক্ষেপে রেখে, হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে এক্স এর প্রতিটা পণ্যের দাম কত টাকা? দেখো আমরা কতটা পণ্য বিক্রি করছি? 30টা পণ্য বিক্রি করছি। এক্স এর এক একটা পণ্যের দাম কত? এক্স এর এক একটা পণ্যের দাম 12 টাকা। তাহলে 12 আর 30 গুণ দিলে কত? 3 বাম 36, 360 টাকা। তাহলে এখানে হচ্ছে আমাদের 360 টাকা হবে। আশা করি তোমরা এই মার্চের 8 বুঝতে পেরেছো। সবাই একটু মার্চ 8 অথবা শুধু 8 লিখে একটু ক্লিয়ার লিখে দাও। আমি পরবর্তী অঙ্ক করছি। পরবর্তী অঙ্কটা কি করব? সলভ করব। ঠিক আছে, সবাই খেলা দেখতেছে, সবাই। শোনো, আনসারে কি দেওয়া আছে সেটা বিষয় না আয়েশা আলম, আমি তোমাকে যেটা বলছি সেটা হবে। ঠিক আছে, এখানে তোমার লেখা আছে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম টাকা এত এফবিও ডেস্টিনেশন। এখানে এফবিও ডেস্টিনেশন লেখা মানে হচ্ছে তোমার এই পরিবহন ব্যয়টা বিক্রেতা দিবে। তো যেহেতু বিক্রেতা দিবে, তুমি ওইদিন পারচেজ করেছিলা, অবশ্যই এটা আসবে না, 100% আসবে না। যদি কোনো বইয়ে এই টাকা দেওয়ার যদি কোনো জানাল দিয়ে থাকে তাহলে সেটা ভুল, সেটা 100% ভুল। ঠিক আছে আয়েশা আলম, তুমি আমার শীটটা একটু ফলো করো, আর আমি যেটা তোমাকে বলছি ওই রুলসে তুমি অঙ্ক করবে, 100তে 100 হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো ভাবে এটা
আমাদের আনসারটা রাইট। আচ্ছা, এখন সানজিদা পুষ্পি বলতেছে যে সেলস এর সাথে যদি এফবিও ডেস্টিনেশন এফবিও শিপিং পয়েন্ট লেখা থাকে না, হবে না। কারণ সেলস এর সাথে যদি আমার লেখা থাকে, ধরো আমি সেলস করছি, ধরো সেলস করছি সাপোজ 10,000 টাকার পণ্য সেলস করছি। এখন মনে করো এখানে এফ এফ ও বি ডেস্টিনেশন লেখা, ঠিক আছে। তো এটার মানে কিন্তু তোমার, সরি তুমি কি তুমি শিপিং পয়েন্ট বলছো, ঠিক আছে, শিপিং পয়েন্ট আচ্ছা, এফওবি শিপিং পয়েন্ট। এই শিপিং পয়েন্ট লেখা মানে কি, এটা ক্রেতা দিবে, কি দিবে, ক্রেতা। আমি এদিন কি ছিলাম, বিক্রেতা ছিলাম, তাহলে এই বিক্রয়ের জন্য যদি কোনো পরিবহন ব্যয় হয় সেটা আমি দিব না, কারণ আমি বিক্রেতা ছিলাম, আমি দিব না। ক্রেতা, সেটা ক্রেতা দিবে, বুঝতে পারছো, সেটা কি দিবে, ক্রেতা দিবে। ওকে, আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি ভাবে সামনের যে বিষয়গুলো এটি পারবা। এখন আমি তোমাদের কাছে একটা বোর্ড নিব, যে বোর্ড, ঠিক আছে, একটা বোর্ড নিব তোমাদের কাছ থেকে। বোর্ডটা হচ্ছে এফবিউ এফওবি ডেস্টিনেশন প্লাস হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট। তোমরা কি এটার সম্পূর্ণ যে বেসিকটা মানে মূল, এটাকে বাস্তবভাবে তোমরা জ্ঞানটা অর্জন করতে চাও, বাস্তব বিষয়টা জানতে চাও? যদি বাস্তব বিষয়টা জানতে চাও তাহলে ইয়েস লেখো, আর যারা জানতে চাও না, মানে জাস্ট অঙ্কটা পারোই, যারা জানার আগ্রহ নাই, নো লেখো। কারণ আমি চাচ্ছি এখন তোমরা এই যে বাকি লেনদেনগুলো আছে এগুলো তোমরা পারবা, এটা সমস্যা হবে না। তাহলে তোমরা যদি ইয়েস লেখো তাহলে আমি বুঝাবো আসলে এফওবি ডেস্টিনেশন লিখলে কেন বিক্রেতা দিবে, আর শিপিং পয়েন্ট লেখা থাকলে কেন ক্রেতা দিবে, ঠিক আছে। একটু লেখো, একটু সবাই একটু কমেন্ট করে দেখাও দেখি। আচ্ছা, রূপক শাহ জানতে চাই, রবিউল, সানজিদা পুষ্পি, হ্যাঁ সবাই জানতে চায়, সবাই এটার সাথে একমত যে হ্যাঁ সবাই জানতে চায়। ওকে, দেখো আজকে কিন্তু আমাদের ক্লাসে একদম স্টুডেন্টস নাই, ঠিক আছে, সবাই খেলায় মগ্ন, অথচ আজকে আমরা ভালো ভালো বিষয়গুলা আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন বলো তো তোমরা অ্যাকাউন্টিং জন্ম কত সালে হয়েছে একটু বলো তো দেখি, বলো অ্যাকাউন্টিং এর জন্ম কত সালে হয়েছে একটু বলো, বলো অ্যাকাউন্টিং কত সালে জন্ম হয়েছে জানো তোমরা? 1494 সালে দ্রুতরাফা পদ্ধতি আবিষ্কার করে লুকা পেসিওলি এটার জনক হয়েছে। কত সালে? 1494 সালে। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদের একটু বুঝাই যে জিনিসটা কি। ধরো এটা হচ্ছে আমার দোকান, আমি এখান থেকে বিক্রয় করব, কি করব, বিক্রয়, ঠিক আছে, এটা কি করব, বিক্রয় করব। আর এটা স্থানটা হচ্ছে ধরো এটা নারায়ণগঞ্জে, ঠিক আছে, নারায়ণগঞ্জ, ঠিক আছে। আর আমি যার কাছে বিক্রি করছি এটা হচ্ছে ক্রেতা, ঠিক আছে, ক্রেতা। ওনার দোকান হচ্ছে ধরো ধরো চাঁদপুর, ঠিক আছে, চাঁদপুর। ওকে, ঠিক আছে, চাঁদপুর। এটা বিক্রেতা বিক্রি করবে, উনি মালটা নিয়ে চাঁদপুর বিক্রি করবে, ঠিক আছে, মালটা নিয়ে চাঁদপুর বিক্রি করবে। এখন তোমার শিপিং পয়েন্ট বলতে কি বোঝায় একটু দেখাই আমি তোমাদের, একটু উপরে উঠাই। আচ্ছা, এফওবি শিপিং পয়েন্ট, ওকে, এফওবি শিপিং পয়েন্ট। আচ্ছা, একটা হচ্ছে কি এফওবি ডেস্টিনেশন, আচ্ছা। আর এই এফওবি এর ফুল মিনিংটা আমি একটু বলে দিচ্ছি, তাহলে একটু সহজ হবে। ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড,
BOAR বোর্ড, ফ্রি অন বোর্ড, বুঝছো? ফ্রি অন বোর্ডের বাংলা অর্থ হচ্ছে তোমার, আগে তো তোমার পণ্যগুলা 1494 সালে আবিষ্কার হয়েছে। ওই সময় তোমার এই জলযান ছিল, মানে বাস ট্রাক এগুলো তো ছিল না, জানো, নৌকাদের সাথে। এটা হচ্ছে মানে এটাতে যদি আমি বাংলা বলতে চাই তাহলে নৌকা ভাড়া ফ্রি, ঠিক আছে? নৌকা ভাড়া ফ্রি, নৌকা ভাড়া কি ফ্রি। আচ্ছা, তাহলে এখন এইটার এই ফ্রি অন বোর্ড মানে কি, নৌকা ভাড়া ফ্রি। এখন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে শিপিং পয়েন্ট, একটা হচ্ছে কি ডেস্টিনেশন। এখন শিপিং পয়েন্ট হচ্ছে ধরো আমরা যে জায়গা থেকে পণ্যটা দেই, ধরো আমরা এখান থেকে পণ্যটা শিফট করবো, এখান থেকে এই পণ্যটা শিফট করবো, এটাকে বলা হয় শিপিং পয়েন্ট। এখন আমি যদি পণ্যটা এখানে তোমার এখান থেকে পণ্যটা শিফট করি, এখান থেকে পণ্যটা শিফট হবে, ধরো এটা এই সম্পূর্ণটা একটা নদী, ঠিক আছে? এটা ধরো একটা নদী, ঠিক আছে? এটা নদী। আচ্ছা, এখন সম্পূর্ণটা নদী। এখন যে বিক্রি করছে, খেয়াল করে, যদি তুমি বিক্রি করো, বিক্রি করার সময় ধর আমি বিক্রেতা, আমি বুঝাইতেছি, ধর আমি বিক্রি করার সময় লিখে দিচ্ছি FOB শিপিং পয়েন্ট, মানে ফ্রি অন বোর্ড, মানে ফ্রি হচ্ছে শিপিং পয়েন্ট পর্যন্ত, মানে এই পর্যন্ত ফ্রি, এই পর্যন্ত ফ্রি। এই পর্যন্ত ফ্রি মানে কি, যে আমি বিক্রি করছি, আমি পণ্যটা এখানে ফালাই দিব, এই বাকি যে নৌকা ভাড়া বা এই যে নদী ভাড়াটা, ঠিক আছে, এটা আমি দিব না। ফ্রি অন শিপিং পয়েন্ট মানে কি, মানে ফ্রি অন বোর্ড মানে FOB শিপিং পয়েন্ট মানে কি, আমি এই পর্যন্ত আমি দিব, এই পর্যন্ত আমি দিব। তাহলে এই বাকি যে নৌকা ভাড়াটা, এটা কে দিতে হবে? তাহলে অবশ্যই যার পণ্য সে এটা ভাড়া দিয়ে নিবে, যার পণ্য কি সে ভাড়া দিয়ে নিবে। তাহলে দেখো FOB শিপিং পয়েন্ট যখন লেখা থাকে, তখন এই শিপিং পয়েন্ট পর্যন্ত বিক্রেতা সেটা দেখে, এই পর্যন্ত। কেন 2 টাকা লাগবে, 5 টাকা, অথবা তার দোকানে কর্মচারী আছে, আইসা মালটা এখানে ফালাইতে যাবে, এই পর্যন্ত। এটাকে শিপিং পয়েন্ট বলে, মানে যেখান থেকে মালটা শিফট হবে, এটাকে শিপিং পয়েন্ট বলে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত দেখেন, তাহলে এই শিপিং পয়েন্ট লেখার কারণে, এই শিপিং পয়েন্ট লেখার কারণে একজন বিক্রেতার দায়িত্ব এতটুকু শেষ, ঠিক আছে? আর এই যে বাকি নৌকা ভাড়া হোক, বাস ভাড়া হোক, হেলিকপ্টার ভাড়া হোক, যাই হোক, এই সমস্ত যে ভাড়াটা লাগে, এই ভাড়াটা উনি নিজে ক্রেতা দিবেন, ঠিক আছে? এই জন্য এখান থেকে আসছে কি FOB শিপিং পয়েন্ট, মানে একজন বিক্রেতা শুধুমাত্র শিপিং পয়েন্ট পর্যন্ত দেখবে। তো শিপিং পয়েন্ট পর্যন্ত যদি দেখে, তাহলে সম্পূর্ণ ভাড়াটা অবশ্যই ক্রেতাকে গ্রহণ করতে হয়। সেই জন্য এখানে শিপিং পয়েন্ট লেখা থাকলে কে ভাড়া দেয়? ক্রেতা ভাড়া দেয়। আরেকটা হচ্ছে FOB ডেস্টিনেশন, মানে ফ্রি অন বোর্ড, নৌকা ভাড়া ফ্রি, একদম ডেস্টিনেশন মানে ডেস্টিনেশন এই পর্যন্ত ফ্রি। তাহলে এই পর্যন্ত ফ্রি একদম, এটা মানে হচ্ছে বিক্রেতা দিবে, ঠিক আছে? তো এই পর্যন্ত যদি একজন বিক্রেতা ভাড়াটা দিয়ে দেয়, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত যদি ভাড়াটা দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে এই যে নৌকা ভাড়া, জাহাজ ভাড়া যাই লাগুক, এটা কে দিবে? বিক্রেতা দিবে, ঠিক আছে? এখান থেকে মূলত আমাদের বুঝতে পারছি যে আমাদের যে বিষয়টা, যে বেসিকটা, যে শিপিং পয়েন্ট লেখা থাকলে এই পর্যন্ত বিক্রেতারা বুঝবে, বাকিটা ক্রেতা দিবে, সেজন্য শিপিং পয়েন্ট লেখা ক্রেতা ভাড়া দিবে। আর ডেস্টিনেশন মানে কি, একদম পৌঁছানো পর্যন্ত, গন্তব্য অর্থ, গন্তব্য পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সেটা বিক্রেতা দিবে, ঠিক আছে? বুঝতে পারছো? সেজন্য ডেস্টিনেশন লেখা থাকলে বিক্রেতা দেয়। যদি সবাই বুঝে থাকে তাহলে একটু অল্টার লেখা দাও। সবাই বুঝে থাকলে অল্টার লেখা দাও, যে আসলে স্যার বুঝতে পেরেছি, বুঝছো? তো মূল বিষয়টা এটাই, মূল বিষয়টা এটা। এখান থেকে তোমাদের এটা আসছে। এখন এটা বুঝাতে একটু সময় লাগবে, এই জন্য হয়তো আমি তোমাদেরকে প্রথম ক্লাসগুলোতে বুঝাই নাই, কারণ তোমরা জানো অলরেডি এটা অনেকেরও বুঝতে সমস্যা হয়, এটা বেসিক অনেক স্ট্রং, কারণ এটা তোমরা জানো যে এই অঙ্কগুলো আগে করো নাই, সেই জন্য আমি এটা তোমাদের সাথে বেশি একটা করি নাই। আচ্ছা, এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে জিনিসটা কিভাবে হইলো, কিভাবে ঘটলো। তো এটাকে বলা হয় শিপিং পয়েন্ট, যেখান থেকে পণ্যটা শিফট হয়, ঠিক আছে? তো শিপিং পয়েন্ট যখন লেখা থাকে, তখন বিক্রেতা শিপিং পয়েন্ট পর্যন্ত দায়িত্ব নেয়, বাকি দায়িত্ব ক্রেতার। সেই জন্য শিপিং পয়েন্ট লেখা থাকলে ক্রেতা ভাড়া দিবে। আর যদি ডেস্টিনেশন লেখা থাকে, তাহলে বিক্রেতা ডেস্টিনেশন এই পর্যন্ত দায়িত্ব নেই, তাহলে এই পর্যন্ত দায়িত্ব নিলে ভাড়া তো বিক্রেতা দিব, সেজন্য ডেস্টিনেশন বিক্রেতা ভাড়া দেবে, সেখানে আর ক্রেতার কোনো ভাড়া লাগবে না। এটা হচ্ছে হিসাব। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে তোমাদের এই জার্নালগুলো। আচ্ছা, তাহলে ফেরতের ব্যাপারটা আর ক্রয়ের ব্যাপারটা আমি বলে দিচ্ছি। এখন তোমরা একটু দেখো, এখানে যে জার্নালগুলো দেওয়া আছে, আমি একটু যদি দেখাই, আমি এটা তোমরা পারবা, পেড এক্সিমকো অ্যাজ পার ক্রেডিট টার্মস, মানে এক্সিম কোম্পানিকে আমরা ক্রেডিট টার্মস এর উপর টাকা দিয়ে দিচ্ছি। এখন এখানে বারটা আমরা পাইতে পারি, নাও পাইতে পারি, সেটা আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো।
আচ্ছা, তাহলে আমি একটু দেখি যে এক্সাম কি করে, আমি দেখার পর আমি তো দুইটা জন একটু বুঝাই দিয়েছি। দাঁড়াও, তাহলে এক্সাম করে আমরা টাকা দিছি 10 তারিখে। এক্সাম করে কাছে আমরা কিনছি, কেনার সময় তারা বলছে 10 দিনের মধ্যে দিতে হলে 2% ছাড় পাবো। এখন আমরা দেখতে হবে একের সাথে আমরা 10 যোগ করবো। একের সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কত? 11 তারিখ। আর আমরা 11 তারিখ টাকা দিলেও ছাড় পাইবো, কিন্তু সেখানে আমরা 10 তারিখে দিছি, অবশ্যই এটা ছাড় পাবো। কি পাবো? ছাড় পাবো। এখন আমরা ক্রয়ের ক্ষেত্রে যদি ছাড় পাই, আমাদের জাবেদাটা কি হবে? আমাদের জাবেদাটা হবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাশ ক্রেডিট, হ্যাঁ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, ঠিক আছে। এখন টাকাটা তুমি ক্যালকুলেশন করে একটু লিখে দিবা। এখানে কত পার্সেন্ট ছাড় পাবো? 2%। তাহলে আমি একটু দেখাই। আমরা তাদের কাছে পণ্য কিনছিলাম 32 টাকা। কত টাকা? 32 টাকার পণ্য কিনছিলাম, টোটাল যোগ করছিলাম। এরপর দেখো আমরা ফেরত দিছিলাম তাদেরকে পণ্য, যে দেখো 1000 টাকা পণ্য ফেরত, সরি 100 টাকা পণ্য ফেরত দিচ্ছে, 100 টাকা বাদ ফেরত দিচ্ছি। তাহলে আমাদের তারা পাবো কত? 3100 টাকা। এই 3100 টাকার মধ্যে আমরা 2% ছাড় পাবো, বাকি টাকা তাদেরকে দিয়ে দিতে হবে। আশা করি সবাই 10 নম্বরটা বুঝছো, কারণ এগুলো তোমরা করে আসছো। সবাই একটু 10 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। লেখো 10 ক্লিয়ার। আচ্ছা, 10 ক্লিয়ার। এখন তোমাদের কাছে প্রশ্ন, দেখো এখানে এফওবি ডেস্টিনেশন লেখা আছে, ঠিক আছে। কি লেখা আছে? এফওবি ডেস্টিনেশন, বুঝছো? এখন এই 15 তারিখের দেখো তো, এটা কি আমাদের জন্য কি ট্রানজেকশন হবে নাকি নো ট্রানজেকশন? একটু তোমরা নিজেরা পড়ো। মার্চের 12 তারিখে আমি পণ্য কিনছিলাম, এটা আবার 100 টাকা পেমেন্ট করছিলাম, ফ্রেট অন মানে পরিবহন, মার্চের 12 তারিখের জন্য। এখন দেখো তো আমাদের তো এখন আমরা কি করেছিলাম? আমরা কিন্তু এখানে পারচেজ করেছিলাম। এখন কথা হচ্ছে এটা পরিবহন ব্যয় কি আমরা দিব নাকি দিব না? ট্রানজেকশন হবে না নো ট্রানজেকশন? দেখি তো একটু। ওয়াসপিয়া ওহি নো ট্রানজেকশন, নিপা আক্তার নো ট্রানজেকশন, আব্দুল কাদের নো ট্রানজেকশন। আচ্ছা, আর কে আছো দেখি, বুঝতে পারতেছো কিনা? আর কে আছো? তানিম ঈশা নো ট্রানজেকশন, রবিউল ইসলাম নো ট্রানজেকশন। গুড, সবাই তাহলে বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, তোমার এটা বলো তো, সেলস রিটার্ন নাকি পারচেজ রিটার্ন? এটাকে সেলস রিটার্ন নাকি পারচেজ রিটার্ন একটু বলো দেখি। সেলস রিটার্ন নাকি পারচেজ রিটার্ন? স্ক্র্যাপ বিল, এটা হচ্ছে তোমার কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। স্ক্র্যাপ বিল মানে হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড, হচ্ছে সেলস রিটার্ন। আচ্ছা, তাহলে সেলস রিটার্ন। এখন এটা জানাকে দিতে পারবা? ওকে, সঞ্জিতা পুষ্পি সেলস রিটার্ন, নিপা আরিশা তাবাসসুম সেলস রিটার্ন, সিরাজ সেলস রিটার্ন, আর্য শাহরুখ সেলস রিটার্ন। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, তোমরা কি এই C10 ফুল পারবা নাকি আরো কোনো প্রশ্ন আছে? যদি C10 ফুল পারো তাহলে ফুল ক্লিয়ার লিখে দাও। আমরা আজকে আর কষ্ট করব না। তোমাদের সাথে আমার কথা ছিল যে আমি নতুন যে বিষয়গুলো ছিল XMY এটা বুঝাই দিছি, বাকিগুলো সব সেম আগের মতো। আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে আমি ফেরত সম্পর্কে তথ্য দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে মজার বিষয়, তোমরা ফ্রি অন বুট আর ফ্রি অন বুট ডেস্টিনেশন শিপিং পয়েন্ট একদম সুন্দর করে বুঝতে পারছো, বুঝছো? এগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে। আমার কাছে প্রতিটা চ্যাপ্টারের এরকম জেনুইন লেভেলের বেসিক আছে, বুঝছো? লারা দিলে শিখতে পারবো, আর লারা যদি না দাও তাহলে শিখতে পারবো না। ওকে, তাহলে এখন তোমরা এটা যদি সম্পূর্ণ ক্লিয়ার লিখে দাও তোমাদেরকে আমি HW দিয়ে দিব। আচ্ছা, তাহলে যদি পারো তাহলে শুধু আমি HW দিয়ে দিই। তোমাদের খেলাতে ডিস্টার্ব হইতেছে, তোমরা অনেকে খেলতে চাও, খেলা দেখতে চাও, তোমাদেরকে আর কিছু কষ্ট দিব না। আচ্ছা, তাহলে এখন তোমাদের হোমওয়ার্কটা কি দিন? হোমওয়ার্কটা হচ্ছে আমি তোমাদের বুঝাই। এখন তো আমরা পরবর্তী ক্লাসে কি করব? পরবর্তী ক্লাসে আমরা করব, এই পরবর্তী ক্লাসে কিন্তু আমরা গ্রস বেসিস আর হচ্ছে নিট বেসিস করব, মানে যেটা তোমাদের সমস্যা। এখন তোমাদের হোমওয়ার্কটা একটু খেয়াল করে দেখো। হোমওয়ার্ক হচ্ছে অল সি পারপেচুয়াল সিস্টেম, মানে মূল কথা হচ্ছে আমি যে নিয়মগুলো করাইছি,
আমি যে নিয়মগুলা করাইছি, ঠিক আছে, আমি যে নিয়মগুলা করাইছি ওই নিয়মের যত ম্যাথ আছে সবগুলা তুমি করবা এবং দেখবা, ঠিক আছে। নেক্সট ক্লাসে তোমাদের হবে হচ্ছে নিট বেসিস, নিট বেসিস এবং কি গ্রস বেসিস, যেটার মধ্যে তোমাদের সব থেকে বেশি সমস্যা, ঠিক আছে, নিট বেসিস এবং গ্রস বেসিস। এই ক্লাসটা করানোর পরে তুমি এই চ্যাপ্টারে 90% ম্যাথ তুমি পারবা, ঠিক আছে। এই ক্লাসটা নেক্সট ক্লাসটা করার পর 90% ম্যাথ পারবা, আর 10% তোমার প্রবলেম থাকবে, সেটা আমি কি করে দেবো, সলভ করে দেবো। তারপরে 100% তুমি পারবা। পরীক্ষায় যে কোনো অঙ্ক আসুক, যে কোনো টিচার অঙ্ক করুক, যে এমন যে প্রশ্ন করুক, তুমি অঙ্ক পারবা, ঠিক আছে। আমরা কিন্তু কমন কমন কি সেটা আমরা শিখি না, আমরা চ্যাপ্টারের সব ম্যাথ শিখতেছি, চ্যাপ্টার শিখতেছি। এখন চ্যাপ্টার যদি আমরা শিখি, টিচারে যে ধরনের অঙ্ক করুক না কেন, আমরা পরীক্ষায় আসলে কিন্তু আমরা পারবো, বুঝতে পারছো। আমরা কিন্তু এই যে এটা পারলে পরীক্ষায় আসলে পারবা, না হলে পারবা না, এরকম পড়াশোনা কিন্তু আমরা করি না, ঠিক আছে। আমাদের পড়াশোনাটা হচ্ছে কি চ্যাপ্টারের একদম মূল বেসিক থেকে সম্পূর্ণ চ্যাপ্টারটা, আমরা সম্পূর্ণ চ্যাপ্টারের যে মূল বেসিকটা সেটা আমরা অর্জন করি, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্নটা তারা করবে, এবং যে কোনো প্রশ্নগুলো যেন আমরা পারি, ঠিক আছে। ওকে, তা আজকে এই পর্যন্তই। কোনটা বুঝে দিমু, কোনটা বুঝে দিমু বলো। আরিশা তাবাসসুম 12 নম্বরটা বুঝে, এই 12 নম্বরটা এটা 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 তো লেখা আছে এফবিও ডেস্টিনেশন, এটা তো আমরা এখানে আমরা পারচেজ করেছি, তাহলে মার্চেন্ডাইজ ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ঝামেলা শেষ। কিন্তু এই জন্য আমাদের যদি কোনো পরিবহন ব্যয় হয় সেটা কে দিবে, ডেস্টিনেশনের বিক্রেতা দিবে। তাহলে এখন 25 নম্বরে আইসা তোমার এখান থেকে গেছে একটা অ্যাপ্রোপ্রিয়েট পার্টি, মানে অ্যাপ্রোপ্রিয়েট পার্টি মানে কি, উপযুক্ত যে পার্টি, মানে যারা দেওয়ার কথা তারা দিবে, তারা টাকা দিছে 100। এখন চিন্তা করতে হবে আমি দিছি টাকাটা না যারা অন্যরা দিছে। তাহলে আমি তো এদিন বিক্রি করছিলাম, কিন্তু শর্ত অনুযায়ী আমি টাকা দেওয়ার, সরি, আমি ওদিন ক্রয় করেছিলাম পারচেজ, কিন্তু শর্ত অনুযায়ী আমার টাকা দেওয়ার কথা না, বিক্রেতা দিবে। তাহলে এই টাকাটা আমি দিব না অবশ্যই, তাহলে সেই জন্য এটা কি নো ট্রানজাকশন। 17 এগুলা করাইছি, 17 23 এগুলা করাইছি রে ভাই, 17 23 করাইছি, ঠিক আছে। 17 23 করাইছি। এটা হচ্ছে তোর রিসিভ ডিউ অ্যামাউন্ট ফ্রম লিবিয়া, মানে আমরা লিবিয়া থেকে বাকি যে বিক্রি করছিলাম বাকি টাকা পাইছি। তো লিবিয়া থেকে যে আমরা বাকি টাকা পাই, তাহলে কি আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ডিসকাউন্ট ক্রেডিট, সেলস ডিসকাউন্ট হচ্ছে ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ডিসকাউন্ট, সরি, এটা হচ্ছে আমরা ক্যাশ ডেবিট হবে, টাকা পাবো না, ক্যাশ ডেবিট, তারপর হচ্ছে সেলস ডিসকাউন্ট ডেবিট, ঠিক আছে, আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, আমরা টাকা পাবো। আর এটা হচ্ছে কি পেড, পেড করব, এটা পেড করলে তো আমাদের সেম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, তারপর হচ্ছে তোর ক্যাশ ক্রেডিট, হ্যাঁ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এগুলো তো আমরা ডিসকাউন্ট পেমেন্ট, ডিসকাউন্ট রিসিপ্ট আমরা আগের অঙ্কগুলো করছি, বুঝছো রূপক, পারবি, সমস্যা নাই। আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আমরা পরবর্তী আবার ক্লাসে কথা বলবো। এখন তোমরা একটু দেখো, যদি কোনো সমস্যা থাকে বলো, ঠিক আছে, সমস্যা থাকলে বলো। আমরা কিন্তু জানি যে এটা হচ্ছে আমাদের, আমরা টাকা এটা রিসিভ করেছিলাম ওই যে লিবিয়া কোম্পানি থেকে, আর এটা হচ্ছে আমরা উত্তরা কোম্পানি টাকা পেমেন্ট করছি, যে উত্তরা কোম্পানি টাকা আমরা পেমেন্ট করছি, জাস্ট এতটুকুই। আমরা যদি পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট পাই অথবা পাওয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট দিতে হয়, সেক্ষেত্রে আমরা ডিসকাউন্টের টাকাটা আসবে। তো আমরা জানি যে সেলসের সময় সেলস ডিসকাউন্ট ডেবিট হয়, আর পারচেজের সময় মার্চেন্ডাইজ ক্রেডিট হয়, ঠিক আছে। একটু অল্টার লেখা দাও, এগুলা নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো তোমরা আগের অঙ্কগুলোতে করছো, ঠিক আছে। এই জন্য আমি তোমাদেরকে এটা বুঝাই নাই, তোমাদেরকে দরকার ছিল যেটা আমি সেটা বুঝাই দিছি, এবং ফ্রি অন বুকটা বুঝাই দিছি যেন তোমাদের আরেকটু ক্লিয়ার থাকে, বুঝছো। তো তোমরা এতটুকু মুখস্থ রাখবা, মনে রাখবা, তোমরা কিন্তু বেসিকটা জানো, তোমরা এতটুকু মনে রাখবা যে এফবিও ডেস্টিনেশন লেখা থাকলে কে দিবে, বিক্রেতা দেবে, আর শিপিং পয়েন্ট লেখা থাকলে ক্রেতা দিবে। এখন তুমি দেখবা যে লেনদেন যেদিন সংগঠিত হয়েছিল, তুমি কি ক্রেতা ছিলে নাকি বিক্রেতা ছিল, এতটুকু করলে তুমি কিন্তু তোমার আন্দাজ হয়ে যাবে যে তুমি ট্রানজেকশনটা কি হবে নাকি হবে না। তাছাড়া আমাদের শীটে কিন্তু সম্পূর্ণ সুন্দর করে লেখা আছে, শীটটা ফলো করলে যে কোনো ম্যাথ তুমি বুঝতে পারবে। ওকে, সবাই তাহলে অল ক্লিয়ার। তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে কিন্তু
তোমরা আমি যে টাইপের ম্যাথগুলো করেছি সে টাইপের ম্যাথ সবগুলো করে থাকো। ওকে, ভালো থাকো, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।